সবাই বলে সহজ হবে, ফেরার পথে হাসবে মন। তোরি পাঠানো সেই গলিতে এখন শুধু সীতার ধোঁয়া টেকন। বিপরীত মন তোর দিকেই টানে, হাজারটা ক্ষত তবু তুই যে জানে ফিরবি না জানি, তবু অপেক্ষায় বিপরীত মন দাঁড়িয়ে আছি ঠায়। ফোনটা নীরব, ছবি রং হারায়, তোর নাম লেখা পুরনো নোট ভেঙে যায়। বন্ধ দরজায় কাঁপে আলো, আমি কি একাই দোষের কালো? বিপরীত মন তোর দিকেই টানে, হাজারটা ক্ষত তবু তুই যে জানে ফিরবি না জানি, তবু অপেক্ষায় বিপরীত মন দাঁড়িয়ে আছি ঠায়। বলেছিলি থাকবি পাশে, এই শহরটা দুজনারই হবে। এখন শুধু একা হাঁটি, তোর ছায়াটাই প্রশ্ন করে রবে। বিপরীত মন তোর দিকেই টানে, হাজারটা ক্ষত তবু তুই যে জানে ফিরতে না পারিস, তবু মনে তুই। বিপরীত মন হার মানে না কই। অধ্যায় ৮ গভীর জলের মাছ। সেদিন রাতে ওরা ওদের পরিকল্পনা মতো শর্টস ভিডিও অ্যাডস চালায়, কিন্তু তারা এই কেসে খুব সন্দেহে ছিল এই ভেবে যে অর্জুন সেনকে নিজেদের জালে আটকাতে পারবে না। সায়ন ও ঈশা খুব চিন্তায় ছিল। ওরা নতুন নতুন পরিকল্পনা করতে লাগলো। সেদিন রাতে ওরা প্রথম সেশনের ভিডিওটি বারবার দেখতে লাগলো। ঈশাও নাছরবান্দা ছিল। রাতে ডিনারের সময় ঈশা বলে উঠল, যদি আমাদের পরিকল্পনা মতো কাজ না হয় তাহলে আমরা মেডিসিন ইউজ করতে পারি। এটা সম্ভব? সম্ভব। কয়েকদিন পর অর্জুন সেন আবার ঈশার কাছে থেরাপি সেশনে এলেন।
প্রথমে কিছু সাধারণ কথাবার্তা, তারপর ঈশা জিজ্ঞাসা করলো, আপনি ড্রিঙ্ক করেন? আমাকে একটু এই ব্যাপারে খুলে বলুন, মানে প্রত্যেক দিন না মাঝে মাঝে, বাড়িতে না বাইরে? আমি প্রায় প্রতিদিনই রাতে ড্রিঙ্ক করি। আমাদের বাড়ির ছাদে একা বসেই করি। আমার একা বসে ড্রিঙ্ক করতে ভালো লাগে, মানে একটু নিজের সাথে একান্তে সময় কাটানো। রাতে ঘুমাতে পারেন? ঘুম ভালো আসে না। সময় সময় মনে হয় কেউ যেন আমার পেছনে ছায়ার মতন দাঁড়িয়ে আছে। সেই জন্য আমি রাতে ড্রিঙ্ক করি। আপনি নিজেই নিজের ছায়া হয়ে গেছেন। নিজের আয়নায় নিজের সত্যিকারের চেহারা দেখতে ভয় পাচ্ছেন। হয়তো, আমি জানি, কিন্তু আমি কি করব? সবকিছু ঠিক করা কি সম্ভব? প্রথমে নিজে স্বীকার করুন যে আপনি ক্ষমতার লোভে যা করেছেন তা আপনার করা উচিত না। নিজের ভুল বুঝুন, সত্যের মুখোমুখি হন, নিজে আয়নায় তাকান। এভাবে সেদিনকার মতো সেশন শেষ হলো। অর্জুন সেন ক্লিনিক থেকে বেরিয়ে যাবেন এমন সময় ঈশা তাকে ডেকে বলল, একটু এদিকে আসুন, একটা ওষুধ দেব। এরপর ঈশা একটা ট্যাবলেটের পাতা ড্রয়ার থেকে বের করে অর্জুন সেনের হাতে দিয়ে বলল, এই ওষুধটা আপনি রাতে ঘুমানোর আগে খাবেন। এটা কি ঘুমের ওষুধ? না, এটা মাইন্ড রিল্যাক্সেশন ও অ্যান্টি ডিপ্রেশনের ট্যাবলেট। আমার কাছে কিছু ছিল তাই আপনাকে দিলাম, এর জন্য কোনো টাকা লাগবে না। ঈশা একটু মুচকি হাসল। অর্জুন সেন ক্লিনিক থেকে বেরিয়ে গেলেন। ঈশার কথাগুলো অর্জুনের মনে গভীর প্রভাব ফেলেছিল। সেদিন রাতে অর্জুন অভ্যেস মতো ছাদে মদ খেতে বসে। কিছুক্ষণ মদ খাওয়ার পর সে নিজেকেই নিজে বলতে থাকে, আমি কি পারবো? এত ভুল করেছি যে মনে হয় সব শেষ। ঈশার একটা কথা তার কানে বাজছিল, শুরুটা এখানেই। আপনার এই মনের পরিবর্তনই প্রথম পদক্ষেপ। সময় নিন, কিন্তু নিজেকে শুধরে নিন। সেদিন রাতে সে ঈশার দেওয়া ওষুধটা খেল। ওষুধটা খাওয়ার পর সে নিজেকে খুব ফুরফুরে ও হালকা মনে করছিল। ওই দিনের পর আরও 2-3 মাস ধরে থেরাপি সেশন চলতে লাগলো। ঈশার দেওয়া ওষুধটা অর্জুন নিয়মিত নিতে নিতে ওই ওষুধে নিজের অজান্তেই আসক্ত হয়ে পড়েছিল। সামনে ভোটের দিন এগিয়ে আসছিল। অর্জুনের কাজের চাপের সাথে সাথে মানসিক চাপও বাড়ছিল। সেই মানসিক চাপ কম করার জন্য ওই ট্যাবলেটটা দিনে 2-3 বার করে নিতে শুরু করলো। অধ্যায় 9, বুনো ওল আর বাঘা তেঁতুল। অর্জুন তার পরবর্তী সেশনের জন্য ঈশার ক্লিনিকে এলো। নিয়ম মতো ঈশা সাধারণ কয়েকটা প্রশ্ন করার পর বুঝতে পারল অর্জুন তার দেওয়া ট্যাবলেটের ওভারডোজ নিতে শুরু করেছে। ঈশা মনে মনে স্বস্তি পেল এবং ভাবল, এবার সঠিক সময় মাছ ধরার। ঈশা তার মূল কাউন্সেলিং শুরু করলো। কিছুক্ষণ পর ঈশার সোজা সাপটা প্রশ্ন অর্জুনের গায়ে যেন কাঁটা ধরিয়ে দিল। ঈশা জিজ্ঞেস করল, তাহলে কি আপনি মনে করেন আপনার ক্ষমতার অপব্যবহার করেছেন? ক্ষমতার অপব্যবহার? না, আমি শুধু পরিস্থিতি সামলেছি। একজন রাজনীতিবিদ হিসেবে যা করা দরকার সেটাই করেছি। কিন্তু আপনার কাজের কারণে কতগুলো পরিবার ভেঙে গেছে, কখনো ভেবে দেখেছেন? এই প্রশ্নে অর্জুন থমকে গেল। তার শরীরের ভাষা বদলে গেল। চেহারায় এক ধরনের অস্বস্তি ফুটে উঠল। সে জবাব দিল, আমি কি করে জানবো? আমার কাজ হলো দেশ চালানো। মানুষের ব্যক্তিগত জীবন দেখার দায়িত্ব আমার নয়। তাহলে কি আপনি মনে করেন আপনার কোনো কাজ মানুষের জীবনে প্রভাব ফেলেনি? আপনি কি জানেন আপনার ঘুষ নেওয়া, অপরাধীদের রক্ষা করার জন্য কত জীবন নষ্ট হয়েছে? কত মানুষ তাদের প্রিয়জন হারিয়েছে বা তাদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে গেছে? অর্জুন কোনো উত্তর দিতে পারল না। তার ঠোঁট শুকিয়ে গেল, চোখের দৃষ্টি নরম হয়ে এলো, যেন তার মনের মধ্যে অপরাধ বোধের এক গভীর ঢেউ উঠে গেল। চশমাটা খুলে টেবিলে রাখল, যেন চোখের সামনে থেকে দৃষ্টিভঙ্গির এক ভার সরাতে চাইছে। আপনার কথাগুলো হয়তো ঠিক, কিন্তু আমি যা করেছি সেটাও কি সব ভুল? আমি তো শুধু আমার জায়গা রক্ষা করার চেষ্টা করেছি। সবাই তো এটাই করে।
তাহলে আপনি কি চান আপনার ভুল অন্যদের ভুলের আড়ালে ঢাকা পড়ে যাক? আমাদের সবার জীবনে এমন সময় আসে যখন আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে কষ্ট হয়, কিন্তু সেটাই তো সেই মুহূর্ত যখন আমরা নিজেকে বদলানোর সুযোগ পাই। আপনার কথা আমার মনে ধরেছে, কিন্তু সহজ হবে না। আমি এমন জগতে আছি যেখানে দুর্নীতি ছাড়া টিকে থাকা যায় না। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন পরিবর্তন কোথা থেকে শুরু হয়? আমাদের ভেতর থেকে। আপনি যদি সত্যিকারের পরিবর্তন আনতে চান, তাহলে প্রথম পদক্ষেপ নিতে হবে আপনাকেই, সাহস আর সততার সঙ্গে। আমি চেষ্টা করব, তবে সময় লাগবে। সময়ের সঙ্গেই সত্যিকারের পরিবর্তন আসে। আপনি পারবেন, নিজেকে সুযোগ দিন। তারপর ঈশা তার ড্রয়ার থেকে আর একটা ট্যাবলেটের পাতা থেকে 3টে ট্যাবলেট বের করে বলল, এখন একটা, সন্ধেবেলা একটা, আর একটা রাতে। তবে এটা মাথায় রাখবেন, শেষ ট্যাবলেটটা খাওয়ার পর মিনিমাম 30 মিনিট পরে ড্রিঙ্ক করবেন। ভালো থাকবেন। সেদিনের মতো সেশন শেষ হলো। অর্জুন সেন ধীরে ধীরে বেরিয়ে গেল, আর ঈশা নিজের টেবিলে বসে তার প্রতিটি প্রতিক্রিয়া বিশ্লেষণ করতে লাগলো। সায়ন একটু পরে ক্লিনিকে এলো। ঈশা তার দিকে তাকিয়ে হেসে বলল, আজ ব্রহ্মাস্ত্র দেওয়া হয়েছে, এখন শুধু সময়ের অপেক্ষা। পরের দিন সকালে শেখর ফোন করে ঈশাকে বলল যে আগের দিন রাতে অর্জুন সেন প্রচুর ড্রিঙ্ক করার জন্য হার্ট অ্যাটাকে মারা গেছেন। পুলিশ ময়না তদন্তের জন্য নিয়ে গেছে। সন্ধ্যের দিকে শেখর আবার ঈশাকে ফোন করে জানায়, প্রাথমিক তদন্তে পুলিশ যেটা মনে করেছিল সেটাই ঠিক। প্রচুর ড্রিঙ্ক করার জন্য হার্ট অ্যাটাকে অর্জুন সেন মারা গেছেন। ঈশা তাকে সান্ত্বনা দিয়ে ফোনটা রেখে দিল। তারপর সায়নকে ফোন করে ওদের সাকসেসের কথা জানালো। অধ্যায় 10, ঠেলায় পড়লে বাঘেও ধান খায়। সন্ধে 7টা হবে। শহরের আলো ঝলমলে থাকলেও সায়নের ফ্ল্যাটে একটা গাঢ় নিস্তব্ধতা। ঘরের মাঝখানে রাখা একটা কাঠের টি টেবিলে ছড়ানো আছে নোটবুক, পেন আর সিগারেটের অর্ধেক খালি প্যাকেট। সায়ন জানলার পাশে দাঁড়িয়ে সিগারেট টানছিল, আর ঈশা তার উল্টো দিকের সোফায় বসে চায়ের কাপে চুমুক দিচ্ছিল। সায়ন ঈশার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি নিশ্চিত ছিলে হার্ট অ্যাটাকের ব্যাপারটা নিয়ে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঈশা চায়ের কাপে শেষ চুমুক দিয়ে একটা সিগারেট ধরিয়ে সায়নের পাশে দাঁড়িয়ে বলতে শুরু করলো, অর্জুন সেন যখন প্রথমবার আমার কাছে আসে, তখন আমি বুঝতে পেরেছিলাম ওনাকে ইমোশনাল করে দমানো যাবে না। রাজনৈতিক নেতা, ওরা অন্যের ইমোশন নিয়ে খেলা করে। তারপর আমি নেক্সট ইলেকশনের একটা সম্ভাব্য তারিখ খুঁজে বের করলাম। দেখলাম আমাদের হাতে 3-4 মাস সময় আছে। আমি আমার একজন বন্ধু রজতকে ইমেল করলাম। রজত আমেরিকাতে অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ নিয়ে রিসার্চ করছে। তার কাছ থেকেই এই দুটো ওষুধের সন্ধান পাই। সব রাজনৈতিক নেতারা ভোটের আগেই সবচেয়ে বেশি ডিপ্রেশনে থাকে, তাই আমি খুব আত্মবিশ্বাসী ছিলাম ওই প্রথম ট্যাবলেটটা অর্জুন সেন ওভারডোজ নেবে। কিন্তু ওই ট্যাবলেটের একটা সাইড এফেক্ট ছিল। যদি কেউ ওটা 24 ঘন্টায় একটির বেশি নেয়, তাহলে হার্ট দুর্বল হয়ে পড়তে পারে। এই সাইড এফেক্টের কথা আমি অর্জুন সেনের কাছে লুকিয়ে গিয়েছিলাম। তবে আমাদের কাছে যেটা পজিটিভ দিক ছিল, সেটা হলো অর্জুন সেনের মদের প্রতি আসক্তি। ওই ড্রাগটা অ্যালকোহলের সাথে মিশলে হার্টে ব্লকেজ বাড়ায়। তাই 2-3 মাস ধরে অর্জুন সেনের হার্ট ধীরে ধীরে দুর্বল ও ব্লকেজ তৈরি হতে থাকে। শেষে যেদিন এসেছিল, সেদিন আমি ব্লাড প্রেশার হাই করার একটা ওষুধ দিই, আর সেদিন অর্জুন সেন 3 বার ওষুধটা খেয়েছিল। ব্লাড প্রেশার হাই হচ্ছিল, আর যখন সে মদ খায় তখন ওর হার্টবিট হাই হতে থাকে এবং ব্লকেজ থাকায় কার্ডিয়াক অ্যারেস্ট হয়। ঈশার কথাগুলো সায়ন খুব মন দিয়ে শুনছিল। কথাটা শেষ হতেই সায়ন উত্তেজনায় বলে ওঠে, ব্রিলিয়েন্ট! সায়ন ঈশাকে জড়িয়ে ধরল। আবেগে ঈশাকে কিস করতে যাবে এমন সময় সে নিজেকে সামলে নিয়ে বলে, সরি। সায়ন একটু দূরে সরে দাঁড়ালো। প্রথম 4টি অভিযানের পর সায়ন আর ঈশার সম্পর্ক এক অদ্ভুত গভীরতায় পৌঁছেছে।
তাদের একে অপরের প্রতি টান ছিল শুধু শারীরিক নয়, বরং এক ধরনের মানসিক আশ্রয়। কিন্তু তারা কোনোদিন একে অপরকে সেই কথা জানতে দেয়নি। সায়নের নিখুঁত লেখনী আর ঈশার মনস্তাত্ত্বিক কৌশল একে অপরকে সম্পূর্ণ করত। ঈশা সায়নের অবস্থার কথা বুঝতে পারছিল। সে শুধু বলল, ঠিক আছে। ঈশা রান্নাঘরের দিকে চলে গেল। রাত 9টার দিকে ওরা ডিনার করতে বসলো। ডিনার টেবিলে সায়ন হঠাৎ জিজ্ঞাসা করল, আমরা কি করছি জানো? শিল্প সৃষ্টি করছি। ঠিক তাই। আর্টিস্টদের সবাই সবসময় ভুল বোঝে, আমাদেরও কেউ ভুলই বুঝবে। তাদের বোঝার দরকার নেই, আমরা নিজেদের কাজ জানি। তোমার লেখা পড়ে কখনো কখনো মনে হয় তুমি শুধু ঘটনা লিখছো না, তুমি আমাদের এই শিল্পকে অমর করে দিচ্ছ। তোমার পরিকল্পনা না থাকলে এই লেখা মূল্যহীন। আমরা একে অপরের জন্য তৈরি। অধ্যায় 11। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। ডিনার টেবিলে সেদিন অদ্ভুত এক নীরবতা বিরাজ করছিল। নতুন কোনো কেস নিয়ে আলোচনা হচ্ছিল না, আর নিজেদের মধ্যে তেমন কথাও বলছিল না তারা। তবুও বাতাসে যেন এক অদৃশ্য টানাপোড়েনের সুর বেজে চলছিল। ঈশা নীল রঙের সিল্কের নাইট গাউনে আজ যেন এক অন্যরকম আভায় দীপ্ত হচ্ছিল। তার প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি দৃষ্টি সায়নের মনকে বারবার আচ্ছন্ন করে দিচ্ছিল। খাবার খেতে খেতে মাঝে মাঝে একে অপরের দিকে তাকাচ্ছিল। ঈশার চোখের গভীরে যেন কোনো না বলা গল্পের ছায়া লুকিয়েছিল। সায়ন সেই চোখের দিকে তাকিয়ে নিজের কথা বলতে চাইলেও যেন কিছুতেই ভাষা খুঁজে পাচ্ছিল না। তুমি হঠাৎ চুপচাপ হয়ে গেলে কেন? তোমাকেই দেখছি, মনে হচ্ছে অনেক কিছু বলার আছে, কিন্তু কথাগুলো ঠিক মুখ থেকে বেরোচ্ছে না। কথার দরকার নেই সব সময়, কখনো কখনো চোখের ভাষাই যথেষ্ট। সায়ন এক মনে তাকিয়ে থাকলো ঈশার দিকে। নীরব রাতের এই ছোট্ট মুহূর্ত তাদের দুজনের মনকে এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে দিল। ডিনার শেষ করে ওরা দুজনে দুটো ওয়াইনের গ্লাস নিয়ে ফ্ল্যাটের ব্যালকনিতে এসে দাঁড়ালো। ঈশা, তুমি কি কখনো ভয় পাও? ভয়? ভয় কিসের? ধরা পড়ার, না নিজেদের ভুল প্রমাণিত হওয়ার? দুটোই। না, আমি ভয় পাই না। আমরা যা করছি তা তো ন্যায় বিচারেরই আরেক রূপ। অন্যরা যা পারে না, আমরা তাই করছি। তারপর ঈশা গভীর দৃষ্টিতে সায়নের দিকে তাকালো। সায়নের চোখে যেন এক অদ্ভুত নেশা লুকিয়েছিল, যা ঈশাকে মুগ্ধ করে তুলছিল। তার চেহারার মধ্যে এক ধরনের আকর্ষণ, যা তাকে আরও কাছে টেনে নিচ্ছিল। সায়ন হালকা হাসি দিয়ে বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তোমার চোখে একটা অদ্ভুত টান আছে, মনে হয় যেন কিছু বলতে চাইছো, কিন্তু বলছো না। তুমি আমার মনের কথা এত সহজে বুঝে গেলে? ঈশা আর কিছু বলল না, কিন্তু তার মনের ভেতরে সায়নের প্রতি একটা অদ্ভুত টান কাজ করছিল। সায়ন ওয়াইনের বোতল থেকে দুজনের গ্লাসে আরও একটু করে ওয়াইন ঢেলে দিল। সন্ধে থেকে চলা কথোপকথন ধীরে ধীরে গভীর রাত্রের নীরবতায় মিশে যাচ্ছিল। ব্যালকনির বাইরে রাতের আকাশ যেন আরো রহস্যময় হয়ে উঠছিল। বাতাসে হালকা শীতলতা, কিন্তু তাদের মধ্যে উত্তাপ ছিল অন্যরকম। ঈশা গ্লাসটা তুলে নিয়ে সায়নের দিকে তাকালো। তার চোখে ছিল এক গভীর টান, যা অস্বীকার করা সম্ভব ছিল না সায়নের পক্ষে। সায়ন তার চোখের দিকে চেয়ে থাকলো কিছুক্ষণ, তারপর একটু হেসে বলল, আজকের রাতটা মনে রাখার মতো, তাই না? কিছু রাত জীবনে থেকে যায়, এই রাতটা হয়তো তাদের মধ্যে একটা। সায়নের ফ্ল্যাটের ব্যালকনি অন্ধকারে ডুবেছিল। বাইরে শহরের আলোগুলো ঝাপসা হয়ে আসছিল, কিন্তু তাদের মধ্যে যেন আলো জ্বলছিল। সায়ন গ্লাস নামিয়ে ঈশার দিকে এগিয়ে এলো। তার চোখের ভাষা, তার শরীরের ভঙ্গি সবকিছুই বলে দিচ্ছিল যে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। ঈশা ধীরে ধীরে হাত বাড়িয়ে সায়নের কাঁধে হাত রাখল। তার হাতের উষ্ণতা সায়নকে আরও কাছে টেনে আনল। সায়নের মুখটা নিজের মুখের কাছে টেনে এনে ঈশা তার ঠোঁটে ঠোঁট ছুঁল। সেই মুহূর্তে সময় যেন থেমে গিয়েছিল।
সায়নও হয়তো এই দিনটার জন্যই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। তার ভেতরের অনুভূতিগুলো এখন আর বাঁধ মানছে না। সে ঈশার কোমরের চারপাশে হাত রেখে তাকে আরও কাছে টেনে নিল। দুজনের মধ্যে থাকা সব দূরত্ব যেন মুহূর্তেই মুছে গিয়েছিল। রাত গভীর হয়ে আসছিল, কিন্তু তাদের এই নতুন সম্পর্কের শুরু যেন এক অদ্ভুত অনুভূতির জন্ম দিল। তারা জানতো না এই মুহূর্তটি তাদের জীবনে কি পরিবর্তন আনবে, তবে তারা এটা জানতো এই রাতটা শুধুই তাদের। ব্যালকনির নীরব অন্ধকারে তারা একে অপরের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে অনেকক্ষণ থমকেছিল, যেন সময় থমকে গেছে। রাতের হালকা শীতল বাতাসে তাদের উষ্ণতা মিশে যাচ্ছিল। ঈশার হাত ধীরে ধীরে সায়নের গলা স্পর্শ করছিল, আর সায়নের হাত ঈশার কোমর ধরে আরও শক্ত করে টেনে নিচ্ছিল। সেই মুহূর্তে তারা দুজনেই বুঝতে পারছিল এই সংযোগ শুধু শারীরিক নয়, এর গভীরে ছিল এক অদ্ভুত মানসিক বাঁধন। কিছুক্ষণ পরে ঈশা সায়নকে নিয়ে ওর বেডরুমে এসে পৌঁছল। ঘরের মৃদু আলো আর স্নিগ্ধ পরিবেশ তাদের অনুভূতিকে আরও গাঢ় করে তুলেছিল। সায়ন ঈশার মুখের দিকে তাকিয়েছিল, তার চোখে একরকম প্রশংসা আর গভীর আকর্ষণ ফুটে উঠছিল। ঈশা হাসতে হাসতে ধীরে ধীরে সায়নের শার্ট খুলে ফেলল। সায়নও ঈশার কাঁধে হাত রেখে তার গাউন খুলতে শুরু করল। তাদের দৃষ্টিতে ছিল অদ্ভুত টান। একে অপরকে স্পর্শ করার প্রতিটি মুহূর্ত যেন নতুন এক অনুভূতি নিয়ে আসছিল। ঈশা সায়নের চোখে চোখ রেখে ফিসফিস করে বলল, তুমি ছাড়া আমি এটা করতে পারতাম না। তুমি আমাকে পূর্ণ করছো। সায়ন ঈশার চুলে হাত বুলিয়ে বলল, তুমি তো আমাকে জীবন দিয়েছ, তোমায় ছাড়া আমি আজ শূন্য হয়ে যেতাম। সায়নের কথাগুলো ঈশার হৃদয়কে আরো গভীরভাবে ছুঁয়ে গেল। তারা একে অপরকে জড়িয়েছিল। সেই রাতে তাদের শরীরের ভাষা, তাদের ভালোবাসা আর আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ এক নতুন মাত্রায় পৌঁছেছিল। ভালোবাসা, পাগলামি আর ন্যায় বিচারের ছদ্মবেশে লুকিয়ে থাকা তাদের সম্পর্ক যেন নতুন অর্থ পেতে শুরু করল। ঈশার মাথা সায়নের বুকে রাখা ছিল, আর সায়নের হাত ঈশার পিঠে এলো চুলগুলোকে নিয়ে খেলা করে বেড়াচ্ছিল। তারা জানতো এই সংযোগ শুধুমাত্র শারীরিক নয়, এটি তাদের জীবনের সমস্ত অপূর্ণতাকে পূর্ণতা দিচ্ছিল। তাদের ভালোবাসা যেন সমস্ত বাধা অতিক্রম করে একটি নতুন পৃথিবীর জন্ম দিচ্ছিল। সেই রাতে তারা একে অপরের মধ্যে হারিয়ে গিয়েছিল। এক অদ্ভুত আবেগ আর অনুভূতিতে ভেসে গিয়েছিল তারা দুজনেই। তাদের সম্পর্কের এই নতুন অধ্যায় তাদের জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে, যা তারা তখনই বুঝতে পারছিল না। তবে তারা জানতো এই রাতের মুহূর্তগুলো তাদের জন্য চিরকালীন হয়ে থেকে যাবে। অধ্যায় 12। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। শহরের রাজনীতি অচল হয়ে গিয়েছিল এক মুহূর্তে। অর্জুন সেনের অকাল মৃত্যুর খবর চারদিকে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। কমিশনার সত্যজিৎ দেবনাথ খবর পাওয়া মাত্রই বালিগঞ্জ থানার ওসিকে ফোন করলেন। ওসি জানালেন অর্জুন সেনের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক, তবে পোস্টমর্টেম রিপোর্ট এলে আরও পরিষ্কার হবে সবকিছু। কিন্তু সত্যজিৎ দেবনাথ নিশ্চিত হতে পারছিলেন না। সমরেশ একবার জানিয়েছিল অর্জুন সেন নিয়মিত ঈশা রায়ের ক্লিনিকে যেতেন, তবে কি আত্মহত্যা? কোনো ঝুঁকি না নিয়ে তিনি সমরেশকে ফোন করলেন। হ্যালো স্যার, আপনি আর অপরাজিতা এক্ষুনি অফিসে আসুন, দেরি করবেন না। ওকে স্যার। সমরেশ অপরাজিতাকে সঙ্গী নিয়ে কমিশনারের অফিসে পৌঁছতেই দেখলেন আদিত্য নস্কর ওদের জন্য অপেক্ষা করছিলেন। আসুন, স্যার আপনাদের জন্য অপেক্ষা করছেন। তিনজন একসাথে সত্যজিৎ দেবনাথের কেবিনে প্রবেশ করল। কমিশনারের সামনে স্যালুট জানিয়ে চেয়ার টেনে বসল তারা। আপনারা সবাই জানেন অর্জুন সেনের অকাল মৃত্যুর ঘটনা। ইয়েস স্যার। সমরেশ বাবু, আপনার কাছে কি আপডেট আছে? স্যার, আমি এবং আমার টিম অয়ন মুখার্জির মৃত্যুর পর থেকে ঈশা রায় ও সায়নের উপর নজর রাখছিলাম। 6 মাস আগে ঈশা ও সায়নকে অর্জুন সেনের অফিসের সামনে দেখা যায়। এরপর নজরদারি বাড়াই। 1 মাস পরে অর্জুন সেন ঈশা রায়ের ক্লিনিকে নিয়মিত যেতে শুরু করেন। কিন্তু সন্দেহের বিষয় হলো
অর্জুন সেন যখন ক্লিনিক থেকে বেরোতেন কিছুক্ষণের মধ্যেই সায়ন সেখানে আসতেন। এটা সবসময় না, তবে বেশিরভাগ সময়ই ঘটেছে। ব্রিলিয়ান্ট। মিস চ্যাটার্জি, আপনার ক্রিমিনোলজি রিসার্চ কি বলছে? স্যার, আমি মূলত সায়নের উপর ফোকাস করেছি। ওর লেখা উপন্যাস অরূপের প্রতিচ্ছবি আমি পড়েছি। উপন্যাসটি মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার। উপন্যাসটি বেস্ট সেলারে গিয়েছিল। মিস চ্যাটার্জি, সরি টু সে, আপনি কি যা তা বলছেন? এটা কি সাহিত্য সভা চলছে? সায়নের কোনো মার্ডার মোটিভ ছিল কিনা সেটা বলুন। সরি স্যার, আমার মতে একজন লেখক যখন সাসপেন্স থ্রিলার বা মার্ডার মিস্ট্রি লেখেন তখন তার মানসিকতা একজন অপরাধীর মতো হয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ পোল্যান্ডের লেখক ক্রিশ্চিয়ান বালা 2007 সালে দারিউস জেনেসজিউস্কির হত্যার জন্য দোষী সাব্যস্ত হন। হত্যার 3 বছর পর প্রকাশিত তার উপন্যাস আমোকে অপরাধের বিশদ বিবরণ পাওয়া যায়, যা থেকে বোঝা যায় যে তিনি অপরাধ সম্পর্কে অভ্যন্তরীণ জ্ঞান রাখতেন। এমন আরও লেখক আছেন, যেমন অ্যান পেরি, পলা লেবেল, উইলিয়াম এস বুরোস। ইন্টারেস্টিং, বলতে থাকুন। আমার মনে হয় ঈশা রায় আর সায়ন ঘোষ এই রকম কিছু পরিকল্পনা করছেন। আমি ঈশার ব্যাপারে আরও খোঁজ নিয়ে জানতে পেরেছি স্যার। 2023 সালের জানুয়ারিতে ঈশা একটি মনস্তাত্ত্বিক আলোচনা সভার মুখ্য বক্তা ছিলেন। আলোচনা সভার শিরোনাম ছিল মনের গভীর অন্ধকারে প্রবেশ। আমি পুরো সভার ভিডিও দেখেছি। সেই সভার ইন্টারেস্টিং ব্যাপার হলো সায়ন ঘোষ ওই সভায় দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। ব্রিলিয়ান্ট। মিস্টার বিশ্বাস, বলতে থাকুন, আর কি খবর আছে? সেই সভা যে অডিটোরিয়ামে হয়েছিল তার সিসিটিভি ফুটেজে দেখা যায় ঈশা রায়ের বক্তৃতা শেষ হওয়ার পর সায়ন ব্যক্তিগতভাবে ঈশার সঙ্গে দেখা করতে গ্রিন রুমে যান এবং প্রায় 15-20 মিনিট পরে বেরিয়ে আসেন। সায়ন কি ঈশাকে সেই সবার আগে থেকেই চিনতেন? না, আপনি এত নিশ্চিত হয়ে না বলছেন কিভাবে? কারণ স্যার, সেই সভার আগের 6 মাসের সিসিটিভি ফুটেজে সায়নকে ঈশার ক্লিনিকের আশেপাশে দেখা যায়নি, কিন্তু সেই সবার পর থেকে সায়ন নিয়মিত ঈশার ক্লিনিকে যাতায়াত শুরু করেন। আপনি কোন সিসিটিভি ফুটেজের কথা বলছেন মিস চ্যাটার্জি? ঈশারের ক্লিনিকের বিপরীতে একটি শপিং মলের গেটের সিসিটিভি। সমরেশ এবং মিস চ্যাটার্জি, আপনারা সব এভিডেন্সগুলো ডকুমেন্ট করে আদিত্যবাবুর কাছে জমা করুন। আদিত্যবাবু, আপনি বালিগঞ্জ থানার ওসির সাথে অর্জুন সেনের কেসটা ফলো আপ করুন। পারলে আপনি একবার বালিগঞ্জ থানায় চলে যান। ওসিকে বলবেন আমি পাঠিয়েছি। ওসির সাথে আমার কথা হয়ে গেছে। ওকে স্যার। আজকে আপনারা আসুন। সমরেশবাবু, কোনো নতুন আপডেট পেলে আমাকে ডিরেক্ট আপডেট দেবেন। শিওর স্যার। আমরা কি একবার ঈশা ও সায়নকে থানায় ডেকে পাঠাবো? না, এখনো সময় আসেনি। মাছকে আর একটু জলে খেলতে দাও। 3 জন চেয়ার ছেড়ে স্যালিউট করে কেবিন থেকে বেরিয়ে গেল। আদিত্য সত্যজিৎ দেবনাথের নির্দেশ মেনে সেদিন সন্ধ্যায় বালিগঞ্জ থানায় হাজির হন। থানার ভিতর ঢুকেই তিনি ওসির রুমে যান। ওসি তখন টেবিলে মাথা নামিয়ে কিছু কাগজপত্র দেখছিলেন। হ্যালো, আসুন মিস্টার নস্কর, বসুন। আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। ধন্যবাদ। পোস্টমর্টেম নিয়ে কিছু জানা গেল? হ্যাঁ, পোস্টমর্টম শেষ হয়েছে। ডাক্তারদের বয়ান অনুযায়ী অর্জুন সেন হার্ট অ্যাটাকে মারা গেছেন। রিপোর্ট আসতে 2-3 দিন সময় লাগবে। তবে ওসি তার সামনে থাকা ফাইলের একটা পাতা উল্টে ফেললেন, তারপর গলা নিচু করে বললেন, ডাক্তারদের টিমের একজন একটা ইন্টারেস্টিং ব্যাপার বলেছেন। অর্জুন সেনের শরীরে এমন কিছু ড্রাগ পাওয়া গেছে যেটা তার নেওয়া উচিত ছিল না। ড্রাগ? কি ধরনের ড্রাগ? সেটা এখনই বলা মুশকিল। ওই ডাক্তার আমাদের পরামর্শ দিয়েছেন যেন আমরা অর্জুন সেনের ফ্যামিলি ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করি। এই বলে ওসি তার হাতে থাকা একটা সাদা কাগজ তুলে ধরেন। ডাক্তারবাবু আমাদের এটা লিখে দিয়েছেন, বলেছেন এই লেখাটা অর্জুন সেনের পারিবারিক চিকিৎসককে দেখাতে। আদিত্য কাগজটা হাতে নিয়ে দ্রুত একবার পড়ে ফেলেন, কিন্তু সেটায় ডাক্তারি ভাষায় কিছু লেখা ছিল যা তার পক্ষে বোঝা একেবারেই কঠিন। ফরেনসিক রিপোর্ট কবে আসবে? আগামী 15-20 দিনের মধ্যে। তখন ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। আদিত্য চিন্তিত মুখে কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, তাহলে কালই আমি অর্জুন সেনের ফ্যামিলি ডাক্তারকে খুঁজে বের করব। দেখি
উনি কিছু বলতে পারেন কি না? ভালো কথা। আর হ্যাঁ, ফরেন্সিক রিপোর্ট এলেই আপনাকে ফোন করব। আদিত্য মাথা নেড়ে সম্মতি জানিয়ে থানার দরজা পেরিয়ে বাইরে বেরিয়ে এলেন। তিনি প্রথমে সত্যজিৎ দেবনাথকে পুরো বিষয়টি জানালেন। পরে সত্যজিৎ দেবনাথ সমরেশ ও অপরাজিতাকে কনফারেন্সে নিয়ে এ বিষয়ে আলোচনা করেন। 4 দিন পর আদিত্য ও সমরেশ পুনরায় বালিগঞ্জ থানায় উপস্থিত হন। সেখানে ওসিকে জানান যে অর্জুন সেনের পারিবারিক চিকিৎসক তাকে পোস্টমর্টেম রিপোর্টে উল্লিখিত কোনো ধরনের ড্রাগ কখনো প্রেসক্রাইব করেননি। সমরেশ ও আদিত্য ওসির কাছ থেকে শেখরের বিষয়ে জানতে পারলেন। পরের দিন শেখরকে থানায় ডেকে সমরেশ, আদিত্য ও অপরাজিতা জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রথমে শেখর কিছুটা ভয় পেলেও পরে সে সম্পূর্ণ ঘটনার বিশদ বিবরণ দেয়। সে ব্যাখ্যা করে কিভাবে ঈশার সঙ্গে তার পরিচয় ফেসবুকে হয় এবং কিভাবে সে অর্জুন সেনকে ঈশার কাছে থেরাপি নেওয়ার জন্য রাজি করায়। শেখরের বয়ান রেকর্ড করার পর তা ডকুমেন্ট করে কমিশনারের কাছে পাঠানো হয়। অধ্যায় 13, রাত পোহালে কি পান্তা ভাত হয়। 1 মাস কেটে গেছে। সত্যজিৎ দেবনাথ এবং তার গোয়েন্দা দল অধীর আগ্রহে অপেক্ষা করছিল অর্জুন সেনের ফরেন্সিক রিপোর্টের জন্য। অবশেষে সেই রিপোর্ট এসে পৌঁছল। কমিশনার সত্যজিৎ দেবনাথ, সমরেশ, অপরাজিতা ও আদিত্য ছাড়াও এই বিশেষ তদন্ত টিমে আরও কয়েকজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। নতুন টিম মেম্বারদের মধ্যে ছিলেন স্মিতা সেনগুপ্ত, একজন ফরেন্সিক বিশেষজ্ঞ; রাহুল বোস, একজন বিখ্যাত সাসপেন্স থ্রিলার লেখক; রঞ্জনা সেন, একজন মনোবিজ্ঞানী; ডক্টর সিদ্ধার্থ মজুমদার, একজন মেডিসিন বিশেষজ্ঞ; এবং অর্জুন সেনের পারিবারিক চিকিৎসক ডক্টর প্রীতম দাস। এছাড়াও বালিগঞ্জ থানার ওসি বিক্রম রায়ও এই আলোচনায় অংশ নিয়েছিলেন। সেদিন নির্ধারিত সময় সবাই কমিশনার সত্যজিৎ দেবনাথের অফিসে উপস্থিত হলেন। প্রতিটি মুখে উদ্বেগের ছাপ। সত্যজিৎ দেবনাথ সবার দিকে তাকিয়ে বললেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ অর্জুন সেনের মৃত্যুর পেছনে লুকিয়ে থাকা সত্যটি উদ্ঘাটন করার জন্য এখানে একত্রিত হয়েছে। ডক্টর প্রীতম দাস, আপনি কি রিপোর্ট সম্পর্কে বিস্তারিত বলতে পারেন? ডক্টর প্রীতম দাস নথিপত্রের ফাইল খুলে বললেন, পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী অর্জুন সেন মৃত্যুর দিন প্রচুর মদ্যপান করেছিলেন, যার ফলে তার হার্ট অ্যাটাক হয়। তবে এই রিপোর্টে যে তথ্যটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো তার রক্তে 2টি বিশেষ ড্রাগ পাওয়া গেছে, যেগুলোর কোনোটাই তার জন্য প্রেসক্রাইব করা হয়নি। 1 মুহূর্তের নীরবতার পর ফরেন্সিক বিশেষজ্ঞ স্মিতা সেনগুপ্ত বললেন, আমরা ফরেন্সিক পরীক্ষায় যা পেয়েছি তা সত্যি অস্বাভাবিক। অর্জুন সেনের শরীরে মোডক্সিল এবং প্রেশারিন নামে 2টি ড্রাগ পাওয়া গেছে। মোডক্সিল একটি অ্যান্টিডিপ্রেশন যা হতাশা কমানোর জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে প্রেশারিন একটি উচ্চ রক্তচাপ বৃদ্ধিকারী ওষুধ। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর সিদ্ধার্থ মজুমদার এবং থানার ওসি বিক্রম রায় দুজনেই নিশ্চিত করেছেন যে এই 2টি ড্রাগ অর্জুন সেনকে কখনো প্রেসক্রাইব করা হয়নি। এখানে এই রহস্য আরো ঘনীভূত হয়। মুড স্কিল এবং প্রেসরিন একে অপরের সম্পূর্ণ বিপরীত ওষুধ। সাধারণত এই 2টি ড্রাগ একসাথে ব্যবহার করা হয় না, বিশেষ করে কারো হৃদরোগ থাকলে। মুড স্কিলের তো একটা গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যদি কোনো ব্যক্তি অতিরিক্ত মদ্যপান করে তবে এই ওষুধ তার হার্ট ব্লকেজের মাত্রা বাড়িয়ে দিতে পারে। আর প্রেসরিন উচ্চ রক্তচাপ বাড়িয়ে তোলে। অর্থাৎ যদি কেউ এই 2টি ওষুধ জেনে শুনে একসঙ্গে কারো শরীরে প্রবেশ করায় তবে সেটি সরাসরি তার মৃত্যুর কারণ হতে পারে। আমার ধারণা ঈশা রায় ইচ্ছাকৃতভাবেই অর্জুন সেনকে এই ওষুধ দিয়েছেন। রঞ্জনা সেন, যিনি একজন অভিজ্ঞ মনোবিজ্ঞানী, এক দৃষ্টিতে টেবিলের উপর রাখা রিপোর্টের দিকে তাকিয়ে বললেন, 2023 জানুয়ারিতে ঈশা রয় যে কনফারেন্সে অংশ নিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন তিনি হিউম্যান ডার্ক সাইকোলজির উপর গবেষণা করছিলেন। তার কিছু লেখা আমি পড়েছি, যেখানে তিনি উল্লেখ করেছেন যে মনের গভীরতায় প্রবেশ করে কিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করা যায়। যদি তিনি সত্যিই এই বিষয়ে গবেষণা করছিলেন
তবে খুব সহজেই তিনি অর্জুন সেনের মনের উপর প্রভাব বিস্তার করতে পারতেন। এইবার মুখ খুললেন রহস্য কাহিনী লেখক রাহুল বোস। তাহলে কি ঈশা রায় এবং সায়ন ঘোষ একসঙ্গে এই হত্যার পরিকল্পনা করেছিলেন? এই তথ্যই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা জানি ঈশা রায় একজন থেরাপিস্ট যিনি মনস্তাত্ত্বিক চিকিৎসা দেন, আর সায়ন ঘোষ একজন বিখ্যাত থ্রিলার লেখক। কিন্তু এই দুটি পেশার মধ্যে কি কোনো যোগসূত্র থাকতে পারে? আমরা যদি শেখরের বক্তব্যকে গুরুত্ব দিই তাহলে পরিষ্কার বোঝা যায় ঈশা এবং সায়ন দুজনেই অর্জুন সেনকে প্রভাবিত করার জন্য চেষ্টা করেছিলেন। ঈশা প্রথমে তার মানসিক অবস্থার সুযোগ নিয়েছিলেন, আর সায়ন তাকে থেরাপির জন্য রাজি করিয়েছিলেন। শেখরের বক্তব্য অনুযায়ী ঈশার পরামর্শেই অর্জুন সেন তার ওষুধ পরিবর্তন করে নতুন ওষুধ নিতে শুরু করেন। অপরাজিতা এবার খেয়াল করলেন সকলেই একমত হচ্ছেন যে এটি একটি পরিকল্পিত হত্যা। আমাদের হাতে এখন কি প্রমাণ আছে ওদেরকে অ্যারেস্ট করার জন্য? আমাদের কাছে ফরেনসিক রিপোর্ট আছে যেখানে পরিষ্কারভাবে বলা আছে যে অর্জুন সেনের শরীরে এমন দুটি ড্রাগ পাওয়া গেছে যা তার মৃত্যুর কারণ হতে পারে। এখন আমাদের ঈশা রায় এবং সায়ন ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আমাদের দেখতে হবে তারা একে অপরকে কিভাবে চেনে এবং অর্জুন সেনের সঙ্গে তাদের সম্পর্ক আসলে কেমন ছিল। সুতরাং আগামীকাল ঈশা রায় এবং সায়ন ঘোষকে থানায় ডাকা হবে এবং তাদের আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হবে। আমাদের কাছে এখনো কিছু তথ্য স্পষ্ট নয়, তবে আমরা এই কেসের সমাধানের খুব কাছাকাছি রয়েছি। কিন্তু স্যার, ওদেরকে থানায় না ডেকে ওদের ফ্ল্যাটে হানা দিলে কেমন হয়? সেটা করতে পারেন। আমি সার্চ ওয়ারেন্ট ইস্যু করে দিচ্ছি। আপনি অপরাজিতা এবং বিক্রম আর 2-3 জন কনস্টেবলকে নিয়ে চলে যান। ওকে স্যার। সবাই একে একে অফিস থেকে বেরিয়ে এলেন। রাতে কলকাতার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সমরেশ আর আদিত্য একসঙ্গে গাড়িতে ফিরছিলেন। তোমার কি মনে হয় ঈশা রায় কি সত্যিই হত্যাকারী? সমরেশ চুপ করে রইল। অধ্যায় 14। নৌকা যখন ডোবে তখন কুমিরও খায়, কাঁকড়াও খায়। পরের দিন সকালে ঈশা টেবিলের ওপর ল্যাপটপ খুলে বসেছিল। স্ক্রিনে ভেসে উঠছিল পরবর্তী শিকারের ছবি। একজন কর্পোরেট অফিসার যে নিকৃষ্ট দুর্নীতিতে ডুবে আছে। এই শিকারটা আলাদা হতে হবে। আলাদা মানে কি? আমরা তো আগেও অনেকবার এমন পরিকল্পনা করেছি। না সায়ন, এবার আমার নিয়ন্ত্রণ চাই। এই শিকারটা শুধুমাত্র আমার ছকে হবে। সায়ন চুপ করে কিছুক্ষণ ঈশার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, নিয়ন্ত্রণ? এটা কি শুধু একটা খেলা? তুমি নিয়ন্ত্রণের ব্যাপারে কেন এত জোর দিচ্ছ? তুমি বুঝবে না সায়ন, এটা প্রতিশোধ নয়, এটা ক্ষমতার প্রকাশ। আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করলে শিকার নিজেই আমার সামনে আত্মসমর্পণ করবে। সায়নের মনের গভীরে একটা অস্বস্তি তৈরি হলো। এতদিন তারা যা করেছিল তা তার কাছে ছিল এক ধরনের সৃষ্টিশীল কাজ, যা সমাজের দুর্নীতিপূর্ণ মানুষদের বিরুদ্ধে দাঁড়ানোর একটা অভিনব পন্থা। কিন্তু ঈশার এই নিয়ন্ত্রণ প্রীতির কথা শুনে তার মনে সন্দেহ জন্ম নিল। তাহলে তুমি বলতে চাও এবার আমাকে ছাড়াই সবকিছু ঘটবে, শুধুমাত্র তোমার মানসিক খেলায়? ঠিক তাই, আর এইবার আমাকে একা করতে দাও। সায়ন আর ঈশার মধ্যে এই কথোপকথন ক্রমশ তীব্র হয়ে উঠতে লাগলো। সায়ন কিছুক্ষণ চুপ করেছিল, তারপর বলল, তুমি কি জানো আমরা যেটা করছি সেটা কতটা বিপজ্জনক হয়ে উঠছে? পুলিশ যদি আমাদের পিছু নেয় আর এবার যদি একটা ভুল করি, সব শেষ হয়ে যাবে। তুমি সবসময় এত ভীতু কেন? এটা আমার খেলা, আমার পরিকল্পনা। আমি সব কিছু নিয়ন্ত্রণে রেখেছি। তুমি যদি ভয় পাও তাহলে এই খেলায় তোমার কোনো প্রয়োজন নেই। সায়নের চোখে হতাশার ছায়া পড়ল। সে বলল, এটাই যদি তোমার ভাবনা হয় তাহলে আর আমার পক্ষে এগোনো সম্ভব নয়। এটা আমার শেষ অধ্যায়। আমি এই খেলা বন্ধ করতে চাই। ঈশার চোখ রাগে জ্বলজ্বল করতে লাগলো। তার কাছে সায়নের এই সরে যাওয়া সিদ্ধান্ত ছিল বিশ্বাসঘাতকতা। তুমি কি আমাকে ছাড়তে চাও সায়ন? তুমি কি সত্যি এই খেলায় বিশ্বাস করো না? আমি বিশ্বাস করি,
কিন্তু এই খেলাটা তোমার হাতের নিয়ন্ত্রণে চলে গেছে। এটা প্রতিশোধের থেকেও বড় কিছু হয়ে উঠেছে। এটা এখন তোমার অহংকারের লড়াই। ঈশা বুঝতে পারল পরিস্থিতি অন্যদিকে চলে যাচ্ছে। সে একটু পরে সায়নকে শান্ত করে নিজেকে সামলে নিল। ঈশা তারপর সায়নের কাছে তার পরবর্তী পরিকল্পনা খুলে বলল। নতুন শিকার ছিল একজন কর্পোরেট অফিসার, যার দুর্নীতির কারণে শত শত মানুষ চাকরি হারিয়েছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। কলিং বেলের শব্দে ঈশা আর সায়ন দুজনেই চমকে উঠল। এই সময় তো কারো আসার কথা ছিল না, কারোর আসার অনুমতি পাওয়ার কথাও নয়। দুজনেই চোখাচোখি করল। একটা অস্বস্তি যেন মুহূর্তের মধ্যেই ঘিরে ধরল ওদের দুজনকেই। কে হতে পারে? দেখে আসছি। দরজা খুলতেই ওদের চোখ বিস্ফারিত হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছেন সাব ইন্সপেক্টর সমরেশ বিশ্বাস ও অপরাজিতা চ্যাটার্জি, সঙ্গে দুজন পুরুষ কনস্টেবল ও একজন মহিলা কনস্টেবল। সায়নের গলা শুকিয়ে এলো। পুলিশ? এক মুহূর্তের জন্য মাথা কাজ করছিল না। পালাতে হবে, এই চিন্তা মনে আসতেই সমরেশকে ধাক্কা দিয়ে দ্রুত বেরিয়ে যেতে চাইল সে। কিন্তু ঠিক সেই মুহূর্তে বাইরের করিডোর থেকে বজ্রকণ্ঠে গর্জে উঠলেন ওসি বিক্রম রায়। এই সরে বাচ্চা, দাঁড়া! কথার সাথে সাথেই বিক্রম রায় সায়নের জামার কলার ধরে ওকে সজোরে টান মারলেন। সায়ন আর্তনাদ করে ছিটকে পড়ল ফ্ল্যাটের ভেতরে। ঈশা হাঁ করে দেখছিল এই দৃশ্য। সে বুঝতেই পারছিল না কি হচ্ছে। সমরেশ একটু তাচ্ছিলের হাসি হেসে ঈশার দিকে তাকিয়ে বললেন, নমস্কার মিস ঈশা রায়। আপনাকে আর আমাদের থানায় কষ্ট করে আসতে হলো না, আমি নিজেই চলে এলাম। তারপর একটু থেমে বললেন, নিজের পরিচয়টা দিই। আমি সমরেশ বিশ্বাস, সাব ইন্সপেক্টর, গড়িয়াহাট থানা। নাইস টু মিট ইউ। এদিকে অপরাজিতা এগিয়ে গিয়ে ঈশার হাত দুটো শক্ত করে চেপে ধরলেন। এর আগেই বিক্রম রায় সায়নের হাতে হাত করা পরিয়ে দিয়েছেন। অপরাজিতাও একইভাবে ঈশাকে হাত করা পরিয়ে দিলেন। আপনারা এইভাবে আমাদের ধরে নিয়ে যেতে পারেন না। আমাদের বিরুদ্ধে কি অভিযোগ? হ্যারিস রেস্টুরেন্ট আছে? এই বাগি, পুলিশকে আইন শেখাবি না। অপরাজিতা এক ঝটকায় ঈশার গালে সজোরে একটা থাপ্পড় কষালেন। শব্দটা ঘরের চারপাশে প্রতিধ্বনিত হলো। ঈশা একদম থমকে গেল। ব্যথায় চোখে জল এসে গেল তার। ঠোঁটের পাশ দিয়ে গড়িয়ে নামলো রক্ত। তোমরা জানো না তোমরা কি করছো? কিন্তু বিক্রম রায় এবার তার চুলের মুঠি ধরে মাথা নিচু করে দিলেন। ভালোই ভালোই চুপ করে থাকবি তো থাক, না হলে খবর আছে। মিস রায়, সত্যি বলছি, আজ যদি ইউনিফর্ম না থাকতো তাহলে আপনাকে একটা প্রণাম করতাম। কি মাথা মাইরি, কি ব্রিলিয়ান্স! একদম ঠান্ডা মাথায় প্ল্যান করা মার্ডার, দুর্দান্ত। ঈশা কিছু বলতে পারছিল না। ওর মাথার ভেতর তালগোল পাকিয়ে যাচ্ছিল সবকিছু। এই ফাঁকে পুলিশের কনস্টেবলরা ফ্ল্যাটের প্রতিটি ঘরে তল্লাশি শুরু করে দিয়েছে। ল্যাপটপ, মোবাইল, ডায়েরি সবকিছু একের পর এক উদ্ধার হচ্ছে। একজন কনস্টেবল এগিয়ে এসে বলল, স্যার, এই ডায়েরিটা দেখুন, এখানে কিছু একটা লেখা আছে। সমরেশ ডায়েরিটা হাতে নিয়ে দ্রুত পাতা উল্টাতে লাগলেন। একটু পরেই তাঁর মুখের কোণে বিদ্রুপাত্মক হাসি ফুটে উঠল। বাহ 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 বাহ, এ তো স্বীকারোক্তির সমান। সমরেশ ঈশার দিকে তাকালেন। কি মিস রায়, আপনি কি জানেন এই ডায়েরিটা আমাদের কতটা সাহায্য করবে? পেজের পর পেজ আপনাদের প্ল্যানিং এর ডিটেলস লেখা আছে। অর্জুন সেনকে মেরে ফেলার প্ল্যান, কিভাবে ড্রাগ দেওয়া হবে, সব কিছু বিস্তারিত লেখা আছে এখানে। ঈশার মুখ সাদা হয়ে গেল। এদিকে অপরাজিতা নিজের মোবাইল বের করে ফোন করলেন। স্যার, আমরা ঈশা রায় ও সায়ন ঘোষকে গ্রেপ্তার করেছি, এক্ষুনি থানায় নিয়ে যাচ্ছি। ওকে, নিয়ে যাও, আমিও যাচ্ছি। ঈশার চোখে অন্ধকার নেমে আসছিল। সে জানতো এবার আর পালাবার কোনো পথ নেই। ঈশা ও সায়নকে গড়িয়াহাট থানায় আনা হলো। কিছুক্ষণের মধ্যেই সত্যজিৎ দেবনাথ ও আদিত্য নস্কর থানায় পৌঁছলেন। পুলিশের আরেকটি দল ক্লিনিক থেকে ডেস্কটপ, হার্ড ডিস্ক এবং এক গাদা পরিকল্পনামূলক নথি উদ্ধার করল। নথিগুলো ছিল তাদের সুপরিকল্পিত ষড়যন্ত্রের নীল নকশা, আত্মহত্যাগুলোর প্রতিটি ধাপ যেখানে নিখুঁতভাবে সাজানো ছিল। তবে পুলিশ বুঝতে পারছিল সরাসরি প্রমাণ ছাড়া ঈশা ও সায়নকে ফাঁসানো সহজ হবে না, কারণ তারা কেউই নিজের হাতে কাউকে হত্যা করেনি। তাদের অস্ত্র ছিল মনস্তাত্ত্বিক ফাঁদ, এক গভীর খেলা যা ভুক্তভোগীদের ধীরে ধীরে ঠেলে দিত আত্মবিনাশের পথে। সায়ন ও ঈশাকে আলাদা সেলে রাখা হলো।
পুলিশের উদ্দেশ্য ছিল একজনকে দিয়ে অপরজনের বিরুদ্ধে স্বীকারোক্তি আদায় করা, কিন্তু দুজনেই ছিল নীরব। সায়ন ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল। পুলিশের সামনে কিছু না বললেও তার মাথায় কেবল একটাই প্রশ্ন ঘুরছিল, কোথায় ভুল হলো? আমরা তো সবকিছু নিখুঁতভাবে পরিকল্পনা করেছিলাম। অন্যদিকে ঈশা ছিল সম্পূর্ণ ঠান্ডা মাথার। তার চোখে অদ্ভুত এক জেদ ও আত্মবিশ্বাস। পুলিশের হাতে সরাসরি কোনো প্রমাণ নেই, এটা সে ভালোভাবেই জানত, কিন্তু বারবার প্রশ্নের মুখে পড়েও সে যেন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছিল। পুলিশ আগের 3টি আত্মহত্যার নথি খুঁটিয়ে দেখে স্তম্ভিত হয়ে গেল। প্রতিটি ঘটনায় ছিল নিখুঁতভাবে সাজানো, যেন আত্মহত্যাগুলি কোনো স্বাভাবিক মানসিক বিপর্যয়ের ফল, অথচ আসলে এগুলো ছিল পূর্ব পরিকল্পিত মানসিক প্রভাবের পরিণতি। সঠিক প্রমাণের অভাবে তাদের বিরুদ্ধে মামলা চালানো কঠিন হয়ে উঠছিল। তাই পুলিশ কৌশল পাল্টাল। তারা বুঝল ঈশা ও সায়নের মধ্যে যদি যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রাখা যায়, তাহলেই হয়তো দুর্বল জায়গা বের করা সম্ভব হবে। থানার ভেতরে তখনও ঈশা ও সায়ন নীরব। হয়তো ভাবছিল কোনো পথ খোলা আছে কিনা, কিন্তু এটাই কি সত্যিকারের শেষ, নাকি অদূর ভবিষ্যতে অন্য কোনো নামে, অন্য কোনো ছদ্মবেশে তারা ফিরে আসবে তাদের বিকৃত খেলায়? রাত 10টার দিকে থানার বাইরে দাঁড়িয়েছিলেন সমরেশ, অপরাজিতা ও আদিত্য। সিগারেটে ধোঁয়া ছাড়তে ছাড়তে আদিত্য মুচকি হেসে বললেন, আপনারা এবার বিয়েটা করে নিন। সমরেশ ও অপরাজিতা একসঙ্গে তাকালেন। বিস্ময় প্রকাশ পেল তাদের চোখে। আপনি আমাদের ব্যাপারটা জানলেন কি করে? 25 বছর ধরে পুলিশে চাকরি করছি, এসব বুঝতে বেশি সময় লাগে না। একে বিয়ে করলে তো আমাকে থেরাপি নিতে যেতে হবে। কোথাও যেতে হবে না, সাইকোলজিস্ট ইশারাই তো আপনার হেফাজতেই রয়েছে। তিনজনেই একসঙ্গে হেসে উঠলেন। রাতের ঠান্ডা হাওয়া সেই হাসির প্রতিধ্বনি বই নিয়ে গেল দূরে কলকাতার ব্যস্ত রাতের রাস্তায়। বিকেলের রোদটা ঝুলে আছে তোমার জানালার ধারে, কফির কাপে নীরবতা, চোখে কত কথা ভাসে, হালকা হাওয়ায় উড়ে আসে চুলের ফাঁকে, মেঘের গন্ধ আমার ঠোঁটে আটকে থাকে, অব্যক্ত কিছু স্বপ্ন, হয়তো তোমারই গল্প লিখে চলেছি চুপিসারে, ডায়েরির ভাঁজে ভাঁজে তোমার নামটা লুকিয়ে রই, হয়তো তোমারই গল্প আমার প্রতিটা সকালে, ঠিক পরে তোমায় ভেবেই দিনটা শুরু হয়। রাত্রে ছাদে উঠলে দেখি তোমার হাসির আলো ফোনের কাছে জমে থাকে, অপঠিত কিছু ভালো লাগা
দীর্ঘ নিঃশ্বাস গুনে গুনে তারাগুলোকে ডাকি। তুমি কি সেখানেও শোনো আমার নরম ডাকটি? ওই হয়তো তোমারই গল্প লিখে চলেছি চুপিসারে, ডায়েরির ভাঁজে ভাঁজে তোমার নামটা লুকিয়ে রই। হয়তো তোমারই গল্প আমার প্রতিটা বিকেলে রাস্তার ভিড়ের ভেতরে তোমার ছায়ায় হারিয়ে যায়। যদি একদিন হঠাৎ করে এই কথাগুলো পড়ে যাও, বোঝো কি তুমি কতটা তুমি থাকো আমার ভেতর। থেমে যাওয়া ঘড়ির কাঁটার মতো আটকে থাকা সেই মুহূর্তে মনে মনে শুধু বলি তুমি আমার প্রেক্ষাপট। হয়তো তোমারই গল্প লিখে চলেছি